এরপর আমরা তাহলে আরও একটা দেখি, যেমন আমরা সালফার ট্রাইঅক্সাইড দেখলাম, এবার আমরা সেলেনিয়াম ট্রাইঅক্সাইডটা দেখি। সেলেনিয়াম ট্রাইঅক্সাইডকে আমি যদি ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করাই তখন আমি পাবো H2SeO4। আচ্ছা, নামটা আমরা একটু গেস করার ট্রাই করি। যখন H2SeO3 ছিল এটা ছিল সেলেনাস, আবার H2SO3 ছিল সেটা ছিল সালফিউরাস, মানে লাস্টে একটা আস ছিল। আর যখন SO3 এর সাথে রিঅ্যাক্ট করাইছি এটা হয়েছে সালফিউরিক, লাস্টে একটা ইক আসছে। তাহলে এটা কি হবে বলো তো? H2SeO4 এরটা সেলেনিক, সেলেনাস, আর এটা হচ্ছে সেলেনিক, সেলেনিক অ্যাসিড। আর এইখানে আমরা এটা 8 নম্বর প্রবাবলি, হ্যাঁ, SeO3 এর সাথে যদি এবার একটা বেজ অ্যাড করি, ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে হচ্ছে দুইটা লাগবে, হ্যাঁ, তো তখন আমি পাবো K2SeO4 প্লাস ওয়াটার, মানে একটা সল্ট আর ওয়াটার। মানে এগুলো সবই প্রুফ করতেছে যে আসলে SeO3 হচ্ছে একটা অ্যাসিডিক অক্সাইড, অ্যান্ড এইটার নাম কি হবে? পটাশিয়াম সেলেনেট। ওকে, পটাশিয়াম সেলেনেট। আচ্ছা, সো একটু বুঝতে পারতেছ আই গেস যে যখন O3 ছিল তখন ছিল হচ্ছে লাস্টে আস, রাইট? এই যে এখানে ছিল আস আর এখানেও ছিল আস, বাট ওইটার সল্ট ভার্সনটাই হয়তো কি আইট, তাই না? এই একটা আইট, আবার এখানেও একটা আইট। সো যখন O4 থাকে তখন হচ্ছে অ্যাসিডের নামের শেষে থাকে ইক, আর সল্টের নামের শেষে থাকে এট। আমরা যখন ইনঅর্গানিক নোমেনক্লেচার পড়বো ওইগুলা আবার দেখব, মানে তখন আমি রুলগুলো লিখে দিব, বাট এখন একটু মুখস্থ রাখবা। পটাশিয়াম এটা হচ্ছে সেলেনেট, যেমন এখানে ছিল সোডিয়াম সালফেট। আচ্ছা, সো নন মেটালিক অক্সাইডের প্রপার্টিগুলো বুঝলাম। এরপর হচ্ছে আমরা দেখব যে ওদের হ্যালাইড ফর্মেশন, ওরা কীরকম হ্যালাইড ফর্ম করে। হ্যালাইড ফর্মেশনটা অ্যাকচুয়ালি খুবই ইরেগুলার, ওরা অনেক ধরনের হ্যালাইড ফর্ম করতে পারে। মানে এই গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট যদি এম হয় আর সে যদি হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন সে অ্যাকচুয়ালি অনেক ধরনের হ্যালাইড ফর্ম করতে পারে। এখানে হচ্ছে মনোহ্যালাইড ফর্ম করতে পারে। মনোহ্যালাইড মানে হচ্ছে একটা এলিমেন্টের জন্য একটাই হ্যালোজেন থাকবে। সো একটা মনোহ্যালাইডের এক্সাম্পল হচ্ছে S2F2, ওকে, তারপর হচ্ছে S2Cl2। এখন এখানে তো দুইটা করে হ্যালোজেন দেখা যাচ্ছে, তাহলে এটা মনো কীভাবে হলো? সো এখানে একটা কথা বলছিলাম যে একটা এলিমেন্টের জন্য একজন হ্যালোজেন, মানে একটা সালফারের জন্য একটা ফ্লোরিন আছে। মানে এটা প্রথমে এরকম SF কম্পাউন্ডই ছিল, বাট দেন এটা আবার আরেকটা SF এর সাথে একটা ডাইমার ফর্ম করছে। সো স্টিল এটা একটা মনোহ্যালাইড কম্পাউন্ড। ওকে, সিমিলারলি ডাইহ্যালাইড কম্পাউন্ডও ফর্ম করতে পারে। সো ডাইহ্যালাইড কম্পাউন্ডগুলো কীরকম? যেমন সালফার এবার দুইটা ক্লোরিনের সাথে কম্পাউন্ড ফর্ম করবে, তারপর সেলেনিয়াম সে দুইটা ধরো ফ্লোরিনের সাথে কম্পাউন্ড ফর্ম করবে। সো এগুলো হচ্ছে ডাইহ্যালাইড। এগুলোর রিয়াকশনগুলো আমাদের অত দরকার নেই, জাস্ট জানার জন্য যে ওরা হচ্ছে হ্যালাইড ফর্ম করে। সেগুলো মনোহ্যালাইড হয়, ডাইহ্যালাইড হয়, টেট্রাহ্যালাইডও হয়। টেট্রাহ্যালাইড হচ্ছে SF4, তারপর হচ্ছে SCl4, ওকে, SeCl4 এটসেট্রা। মানে একজনের জন্য 4টা করে হ্যালোজেন। আর হেক্সাহ্যালাইডও ফর্ম করতে পারে। ভাইয়া পেন্টাহ্যালাইড হয় স্যার? ভাইয়া না, পেন্টাহ্যালাইড হয় না, ট্রাইহ্যালাইডও হয় না। কেন ভাইয়া? এগুলো হচ্ছে না, ব্যাপারটা ওরকম না। এখানে হচ্ছে ওদের ওই ইলেকট্রনিক কনফিগারেশনটার জন্য এরকম হয় না। ওদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো ওখানে দেখবা যে কিছু পেয়ার্ড আছে, কিছু আনপেয়ার্ড অবস্থায় আছে। ওইখানে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার জন্য শুধু এই মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড আর হেক্সাহ্যালাইডই ফর্ম করতে পারে। বাকিগুলো অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে না।
যেমন PCl3 পসিবল, PCl5 পসিবল, PCl4 কিন্তু পসিবল না, কারণ ওরকম ইলেকট্রনই নেই। ওকে, আচ্ছা, হেক্সাহ্যালাইড হচ্ছে এক একটার জন্য 6টা করে ক্লোরিন বা 6টা করে ফ্লোরিন এটসেট্রা। ওকে, সো এই হচ্ছে গ্রুপ 16 রিলেটেড ডিসকাশন। গ্রুপ 16 অত বেশি ইম্পর্টেন্ট না, আর এখানে জাস্ট রিয়াকশনও এই কয়টাই আছে, মানে অত বেশি রিয়াকশনও নেই। গ্রুপ 15টা বেশি ইম্পর্টেন্ট। গ্রুপ 15 অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, ওইখানে নাইট্রোজেন আর ফসফরাস দুইটার অনেক প্রপার্টি কিন্তু ডিফারেন্ট, বাট এখানে অ্যাকচুয়ালি অত বেশি ডিফারেন্ট না, সবাই একই টাইপের। ওকে, সো এরপর হ্যাঁ, সো আমরা এরপর গ্রুপ 17 দেখব। আচ্ছা, সো গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপ। আচ্ছা, একটা ইনফরমেশন আমি একটু ভুলে গেছিলাম মেনশন করতে, সেটা হচ্ছে এই যে অক্সিজেন যেটা আছে, অক্সিজেন হচ্ছে সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড এলিমেন্ট, সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আমরা ইএন দেখলেই ইলেকট্রোনেগেটিভিটি বুঝবো, ওকে, সবসময় এই পুরো চ্যাপ্টারে। আচ্ছা, সো সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এবার আসি হ্যালোজেনের ক্ষেত্রে। হ্যালোজেন হচ্ছে, কেন হ্যালোজেন বলা হয় এগুলাকে, কারণ ওরা হচ্ছে সল্ট প্রডিউসার। হ্যালোজেন মানে হচ্ছে সল্ট প্রডিউসার। হ্যালোজেন কারা কারা আছে আমরা সবাই এটা হয়তো জানি। ফ্লোরিন, ফার্স্টে হচ্ছে ফ্লোরিন, দেন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তারপর হচ্ছে এরপর একটা লেটেস্ট এলিমেন্ট, ওইটা একটু আমার দেখা লাগবে, তারাও অ্যাকচুয়ালি বইতে দেওয়া নেই, একটু ওয়েট দাঁড়াও। ওকে, সো লাস্টেরটা হচ্ছে টিএস। ওকে, আচ্ছা, তো এই কয়টা মনে রাখে কিভাবে, অনেকে এইভাবে মনে রাখে। তুমি যদি অন্য কোনোভাবে মনে রাখতে পারো সমস্যা নেই। ওকে, আর এইখানে তোমার ওদের অ্যাটমিক নাম্বারগুলো হয়তো জানো। ফার্স্টে হচ্ছে 9, মানে ফ্লোরিন থেকে স্টার্ট হয়, দেন হচ্ছে এরপর 8 ডিফারেন্স থাকে, এটা হচ্ছে 17, বাট এরপর হচ্ছে আবার 18 ডিফারেন্স, এটা হচ্ছে 35। ওকে, দেন আবার আরও 18 ডিফারেন্স 53, এরপর মানে 8, 18, 18, এরপর হচ্ছে 32, দ্যাট ইজ 85, আর এইটার জন্য এটাও 32 ডিফারেন্সে 117, মানে সিকোয়েন্সটা এরকম 8, 18, 18, 35, সরি 8, 18, 18, 32, 32। ওকে, সো ইনক্লুডেড এলিমেন্টগুলো দেখলাম। এখানে এই যে ফ্লোরিন যেটা আছে, ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অক্সিজেন হচ্ছে সেকেন্ড মোস্ট, আর এটা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ওকে, এখন ওরা সবাই কিন্তু হাইড্রোজেনের সাথে অ্যাসিড ফর্ম করে, আমরা এটা সবাই জানি যে ওদের এখন বিভিন্ন প্রপার্টিগুলো দেখব, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড, এগুলো সবই হচ্ছে কি অ্যাকচুয়ালি এক একটা অ্যাসিড। তো কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি স্ট্রং? সো এই অ্যাসিডের স্ট্রংয়ের সিরিজটা হচ্ছে এরকম, যে সবচেয়ে স্ট্রং হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, আর সবচেয়ে উইক অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে অ্যাকচুয়ালি একটা উইক অ্যাসিড। চ্যাপ্টার 4-এ এটা আমরা আবার দেখব। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 4 হচ্ছে কেমিক্যাল চেঞ্জেসের চ্যাপ্টার, ওইখানে এটা আবার দেখব যে এইচএফ হচ্ছে সব রিভার্সিবল রিয়াকশন পারফর্ম করে, বিকজ ও একটা উইক অ্যাসিড। ওকে, সো এর বাইরে ওর আর কি কি প্রপার্টি আছে আমরা জানি, যে ওরা হচ্ছে খুবই ভালো অক্সিডাইজিং এজেন্ট, মানে ওদের মানে শুধু একটা ক্লোরিন বা শুধু একটা ব্রোমিন, একটা আয়োডিন, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি এক একটা অক্সিডাইজিং এজেন্ট।
বাট ওদের যে আয়নিক ফর্মটা আছে সেটা আবার রিডিউসিং এজেন্ট। এগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? আর ওরা মোস্টলি ওরা অ্যাকচুয়ালি মেটালদের সাথে ওদের ম্যাক্সিমাম কম্পাউন্ডই হচ্ছে, সব কম্পাউন্ড ম্যাক্সিমাম কম্পাউন্ডই হচ্ছে অ্যাকচুয়ালি আয়নিক কম্পাউন্ড। এক্সেপশন আছে, আমরা দেখছিলাম AlCl3 হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। সে একটা মেটালের সাথে তুমি যদি একটা হ্যালোজেন অ্যাড করো তাহলে একটা মেটাল হ্যালাইড প্রডিউস হয়, আর এই মেটাল হ্যালাইডগুলো ইউজুয়ালি হচ্ছে আয়নিক কম্পাউন্ড। ওকে, আর ওরা যদি নন মেটালের সাথে রিঅ্যাক্ট করে সেইগুলো অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়, যেমন CCl4, CHCl3 এটসেট্রা। একটা নন মেটালের সাথে একটা হ্যালাইড অ্যাড করবা, সেটা একটা নন মেটাল হ্যালাইড হবে, নন মেটাল হ্যালাইড। অ্যান্ড এই কম্পাউন্ডগুলো অলওয়েজই কোভ্যালেন্ট। ওকে, প্রথমটার এক্সাম্পল হচ্ছে সাপোজ NaCl, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এটসেট্রা, আর পরেরটার এক্সাম্পল হচ্ছে CCl4, সালফার টেট্রাক্লোরাইড, ওকে এটসেট্রা। ওকে, আর ওদের এইখানে এই ফ্লোরিন যে এলিমেন্টটা আছে এটা খুবই স্পেশাল একটা এলিমেন্ট। ফ্লোরিন হচ্ছে খুবই রিঅ্যাক্টিভ। ওকে, রিঅ্যাক্টিভ এলিমেন্ট, মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট ফ্লোরিন। অ্যান্ড এই ফ্লোরিনের একটা রিয়াকশন হচ্ছে এরকম যে তুমি যদি ফ্লোরিনকে এই ওয়াটারের মধ্যে রাখো, ও হচ্ছে HF, দ্যাট ইজ হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্রডিউস করবে, প্লাস হচ্ছে এখান থেকে অক্সিজেন গ্যাস প্রডিউস করবে। সো অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, মানে যখন একটা ফ্লোরিনকে এরকম ওয়াটারের মধ্যে ফেলে দেওয়া হয় তখন এই এক্সেসিভ অ্যামাউন্ট অফ অক্সিজেন থাকার কারণে দেখা যায়, মানে এখানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রডিউস হয়। সো দেখা যায় ওইখানে যদি আশেপাশে একটু হিট থাকে এটার সাথে সাথে এক্সপ্লোশন হয়। ওকে, সো ফ্লোরিন এত বেশি রিঅ্যাক্টিভ যে ওকে ওয়াটারের মধ্যে অ্যাড করাটা অ্যাকচুয়ালি সেফ না, এটা এক্সপ্লোশন হতে পারে। ওকে, বেশি পরিমাণ অক্সিজেন প্রডিউস হয় দেখে এখানে অ্যাকচুয়ালি আগুন ধরে যেতে পারে। ওকে, আর এটাকে একটু ব্যালেন্স করে লিখি, 2HF, এটা হচ্ছে হাফ। ওকে, আচ্ছা, এরপর এই হ্যালোজেন যারা আছে তারা হচ্ছে নিজেদের সাথেই নিজেরা কম্পাউন্ড ফর্ম করতে পারে, যেটা আমরা অন্যান্য গ্রুপের ক্ষেত্রে খুব বেশি দেখি না। আমরা একটু আগের গ্রুপটা এটা দেখছি, গ্রুপ 16-এ এটা দেখছি যে গ্রুপ 16-এ ওরা হচ্ছে নিজেদের সাথে রিয়াকশন করতে পারে, বাট শুধু অক্সিজেনের সাথেই, এমন না যে সেলেনিয়াম সালফারের সাথে রিয়াক্ট করবে, ওইটা হয় না। বাট হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে এটা খুব কমন। আর এই টাইপের কম্পাউন্ডগুলোকে বলা হয় ইন্টার হ্যালোজেনো বা অন্ত হ্যালোজেনো যৌগ, ইন্টার হ্যালোজেনো কম্পাউন্ড। এই ইন্টার হ্যালোজেনো কম্পাউন্ডগুলো দেখতে কীরকম? এক্সাম্পল হচ্ছে ClF3, এগুলো সবই কোভ্যালেন্ট, এগুলো কোভ্যালেন্ট বন্ড দিয়েই হয়। কোভ্যালেন্ট বন্ড না, অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আর এগুলার এক্সপ্লানেশনগুলো অ্যাকচুয়ালি লিউইস দিয়ে করা যায় না। আমরা যখন VBT পড়ব, একটা থিওরি আছে VBT, ভ্যালেন্স বন্ড থিওরি, যেখানে আমরা অরবিটাল ওভারল্যাপিং আর অরবিটাল হাইব্রিডাইজেশন শিখব, বাট ওইটা তোমাদের টার্মের সিলেবাসে নাই এখন, এটা পরে। তো ওইখানে আমরা দেখব যে এই কম্পাউন্ডগুলো কীভাবে ফর্ম হয়, এগুলোর শেপ কী ইটসেট্রা। তো ClF3, তারপর হচ্ছে IF6, IF7, IF3, ওকে, বা ClF, মানে নিজেরা নিজেদের মধ্যে কম্পাউন্ড ফর্ম করে। এটা হচ্ছে ইন্টার হ্যালোজেনো কম্পাউন্ড। ক্লিয়ার? ওকে, সো এই ইন্টার হ্যালোজেনো কম্পাউন্ডগুলোর ফর্মেশন হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে। ওকে, আর এর বাইরে হচ্ছে এই হ্যালোজেনো কম্পাউন্ডগুলা
এর বাইরে হ্যালোজেনো কম্পাউন্ডগুলো হচ্ছে আরেক ধরনের রিয়াকশন পারফর্ম করে, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা অসামঞ্জস্যতা বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হচ্ছে এরকম যে একই রিয়াকশনে মানে একই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার একবার ইনক্রিজ হবে একবার ডিক্রিজ হবে। ওকে, যেমন ক্লোরিনের সাথে তুমি যদি ওয়াটারের রিয়াকশন করাও তখন কি প্রডিউস হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। সো এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কেন? কারণ দেখো এইখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0 আর এইখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1, এইখানেরটা কত? হাইপোক্লোরাসে। সো হাইপোক্লোরাসে এটার অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, কারণ অক্সিজেন হচ্ছে -2, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +1, দ্যাটস ওয়াই। সো দেখো এইখানে ক্লোরিনেরই একবার রিডাকশন হয়েছে, এটা হচ্ছে রিডাকশন, আর ক্লোরিনেরই এইখানে একবার অক্সিডেশন হয়েছে। সো আমরা বুঝতে পারতেছি যে এই রিয়াকশনটা ক্লোরিনের দুই ধরনের চেঞ্জ হইতেছে। সো এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। নর্মালি হ্যালোজেনদেরই এটা হয়। ওকে, আরও একটা এক্সাম্পল এখানে দেখানো যায় যে ক্লোরিনের সাথে আমি যদি সোডিয়ামকে অ্যাড করি তখন কি হবে। তো এটাকে মুছে দিই, আচ্ছা না এটা এখানে থাকুক। ক্লোরিনের সাথে যদি ধরো একটা কম্পাউন্ড উইচ ইজ ধরো একটা বেস সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কি কি প্রডিউস হবে? তখনও দেখা যায় NaCl আর NaOCl এটা প্রডিউস হয়। প্লাস ওয়াটার প্রডিউস হয়। সো এটাকে একটু ব্যালেন্স করে লিখি। এইখানে আসবে একটা 2, সো NaCl আর হচ্ছে NaOCl আর হচ্ছে H2, এই তো। সো এইটাও একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। দেখো ক্লোরিনের এখানে অক্সিডেশন নাম্বার 0, এখানে -1, এখানে +1। এইটার নাম কি? NaOCl এর এটার নাম হচ্ছে সোডিয়াম। এটা কোত্থেকে আসছে? একটা হাইপোক্লোরাস অ্যাসিড থেকে আসছে। সো এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে আসলে এটার নামটা হচ্ছে জাস্ট নর্মাল এট হবে লাস্টে, সোডিয়াম ক্লোরেট, হচ্ছে সোডিয়াম ক্লোরেট। অনেকে এটাকে হাইপোক্লোরেটও বলে, বাট ওইটা নেসেসারি না, সিম্পলি এটাকে সোডিয়াম ক্লোরেট। আর এখানে তুমি চাইলে তার অক্সিডেশন নাম্বারটা ব্র্যাকেটে মেনশন করতে পারো, না করলেও সমস্যা হয় না। ঠিক আছে, এখানে তুমি সোডিয়াম ক্লোরেটও বলতে পারবা, সোডিয়াম হাইপোক্লোরেটও বলতে পারবা। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে গ্রুপ 17 রিলেটেড ডিসকাশন। লাস্টের দিকের এই গ্রুপগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ 1, 2, 13, 15। ওকে, এগুলো ভালো মতো দেখবা। আচ্ছা, এবার আসি লাস্ট গ্রুপ, গ্রুপ 18। গ্রুপ 18 সো গ্রুপ 18 হচ্ছে ইনার্ট গ্যাসের গ্রুপ বা নিষ্ক্রিয় গ্যাস, যারা কারোর সাথে রিয়াকশন করতে চায় না। ওকে, কি কি এলিমেন্ট আছে তাদের মধ্যে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর লাস্ট আরেকটা আছে বাট ওইটা অত ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা। সো এটাকে মনে রাখবা কিভাবে? হিলি, তারপর হচ্ছে নীলি, আর কৃপা, আচ্ছা লাস্টেরটা হচ্ছে RN, কৃপা, তারপর হচ্ছে যাই, হচ্ছে রংপুরে। সো এগুলো হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কেন বলা হয়? কারণ ওদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো, ধরো নিয়ন, ওদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে যে ওদের লাস্ট শেলটা ফুলফিল থাকে, 1s2, 2s2, 2p,
6 ওকে সিমিলারলি আর্গনেটটা যদি দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 মানে ওদের লাস্ট অরবিটের ইলেকট্রনিক কনফিগারেশনটা একদমই স্টেবল থাকে দ্যাটস ওয়াই ওরা কারোর সাথে কম্পাউন্ড ফর্ম করে না বাট একটু আগে যেরকম আমরা দেখলাম হ্যালোজেনরা যেমন নিজেদের মধ্যে কম্পাউন্ড ফর্ম করে ওরকমভাবে ওরাও কিছু কম্পাউন্ড ফর্ম করতে পারে ওকে অ্যান্ড ওরা ইভেন হ্যালোজেনদের সাথেও কম্পাউন্ড ফর্ম করতে পারে এটা আমরা দেখবো একটু পর সো এই গ্রুপ 18-এর মানে অ্যাকচুয়ালি তেমন কোনো রিয়াকশন হয় না এটা বুঝতেই পারতো সো গ্রুপ 18 হচ্ছে সবচেয়ে ইনার্ট গ্রুপ ওরা কোনো ধরনের রিয়াকশন আন্ডারগো করে না বাট ওদের এক্সাইটেড স্টেটে যদি ওদেরকে নেওয়া যায় তখন দেখা যায় ওরা কিছু রিয়াকশন পারফর্ম করতে পারে ওকে সো রিয়াকশনগুলো কীরকম বা কার ক্ষেত্রে হয় সবচেয়ে বেশি রিয়াকশন পারফর্ম করে হচ্ছে জেনন সো এই জেননের রিয়াকশন পারফর্ম করার রিজনটা কি জেননের আমরা যদি একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি জেনন হচ্ছে 54 সো এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 কয়টা হলো 30টা এখন হচ্ছে 24টা দেন হচ্ছে 4p6 তারপর 5s2 4d10 সো কয়টা হয়েছে 16 2 18 আরও হচ্ছে 6টা সো বাকি 6টা হচ্ছে এইখানে তোমার পি অরবিটালের ভিতরে ঢুকবে 5p x2 5p y2 5p z2 সো ওদের অ্যাজ ইউজুয়াল ওদের লাস্ট অরবিটটা একদমই ফুলফিলড ওকে 8টা ইলেকট্রন আছে এখানে বাট ওদের এক্সাইটেড স্টেটে ওরা অ্যাকচুয়ালি তোমার রিয়াকশন পারফর্ম করতে পারে কেন কারণ এইখানে একটা ফাঁকা ডি অরবিটাল আছে 5d রাইট এই ডি অরবিটালটার জন্য দেখা যায় যখন ওদেরকে এক্সাইটেড করা হয় তখন কিছু ইলেকট্রন জাম্প করে এই ডি অরবিটালে আসতে পারে ওকে যেমন এইখান থেকে ধরো এই জেড থেকে একটা ইলেকট্রন জাম্প করে এইখানে চলে আসলো ক্লিয়ার সো এইভাবে দেখা যায় তখন কিছু আনপেয়ার্ড ইলেকট্রন ক্রিয়েট হয় আর আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করা পসিবল তো তখন ও অ্যাকচুয়ালি অনেক ধরনের ভ্যালেন্সিও শো করতে পারে একটা না ও এখান থেকে ধরো 2টাকে ট্রান্সফার করলো তখন ওর এক ধরনের ভ্যালেন্সি বা 3টাকে ট্রান্সফার করলো এক ধরনের ভ্যালেন্সি সো দেখা যায় এইসব কেসে ও হচ্ছে অনেক ধরনের কম্পাউন্ড ফর্ম করতে পারে এটা হচ্ছে রিজন যদি পরীক্ষায় রিজনটা জানতে চাই তুমি বলবা যে ওর ইলেকট্রনিক কনফিগারেশন এরকম বাট ওর এই 5pর পর একটা ফাঁকা 5d অরবিটাল থাকে দ্যাটস ওয়াই ও বিভিন্ন ধরনের কম্পাউন্ড ফর্ম করতে পারে ওর এক্সাইটেড স্টেটে সো সেই কম্পাউন্ডগুলো কীরকম যেমন জেননের সাথে তুমি ফ্লোরিন অ্যাড করে 3 টাইপের কম্পাউন্ড পাবা একটা হচ্ছে XCF2 একটা হচ্ছে XCF4 আর একটা হচ্ছে XEF6 সো ওই যে একটু আগে মাহির কোশ্চেন করছিল যে ট্রাইহ্যালাইড বা পেন্টাহ্যালাইড কেন পসিবল না এইখানেও ওরকম একটা রিজন আছে দেখো এইখান থেকে দেখো 2টা থেকে যখন একটা ট্রান্সফার হবে তখন এরকম একটা ফরমেশন হবে তো তখন তোমার 2টা ফাঁকা জায়গা মানে 2টা আনপেয়ার্ড ইলেকট্রনরাই শুধু কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে সো এই দুইজনের সাথে এই যে F2 কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে XCF2 ফর্ম করতে পারবে অথবা আরও একজন যেতে পারে সেটা কোত্থেকে যাবে অবভিয়াসলি এইখান থেকে যাবে না তাহলে তো এটা ফাঁকা হয়ে গেল আমরা তো হাফ ফিল্ড রাখতে চাবো অ্যাটলিস্ট সো এইখান থেকে একটা যাবে দেখো অটোমেটিক্যালি 4টা হয়ে গেছে না এখন তুমি কিন্তু চাইলেও ট্রাই হ্যালাইড ফর্ম করতে পারবে না আবার সিমিলারলি এখান থেকে যখন আরেকটা যাবে তখন দেখো অটো 6টা হয়ে গেছে তুমি কিন্তু পেন্টাহ্যালাইড ফর্ম করতে পারবে না সো এই হচ্ছে রিজন ওকে সো রিয়াকশনগুলো এক একটা রিয়াকশন হচ্ছে এক এক ধরনের কন্ডিশনের জন্য হয় সো XCF2 যদি তুমি এটাকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড আর নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে এটাকে করো আর হচ্ছে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে করো তখন XCF2 প্রডিউস হয় বাট তুমি যদি ওই টেম্পারেচার সেম রাখো আর হচ্ছে ক্যাটালিস্টও সেম রাখো বাট এখানে যদি 6 অ্যাটমসফিয়ারিক প্রেসার দাও তখন এটা XCF4 প্রডিউস করে ক্লিয়ার
আর তুমি যদি এই সেম সব কিছু সেম ভাবে মেনটেন করে তুমি যদি এখানে এক্সট্রা ফ্লোরিন সাপ্লাই করো, মানে এবার ফ্লোরিন অনেক বেশি দিচ্ছ, তখন দেখা যাবে এটা XeF6ও প্রডিউস করতে পারবে। জিনিসটা অ্যাকচুয়ালি অত বেশি কন্ট্রোল করা যায় না, কিছুটা র্যান্ডম, মানে এখানে কিছু XeF2 পাবা, কিছু XeF4ও পাবা, আবার কিছু F6ও পাবা। ক্লিয়ার? সো এই হচ্ছে গ্রুপ 18-এর রিয়াকশন। গ্রুপ 18-এ আর কোনো রিয়াকশন হয় না, জাস্ট এইগুলোই। গ্রুপ 18-এর এই কম্পাউন্ডগুলোর স্ট্রাকচারগুলো আমরা যখন হাইব্রিডাইজেশন করব তখন শিখব। তুমি দেখবা যে এইগুলোর শেপগুলো দেওয়া আছে বইতে, বাট ওইগুলো এখন দরকার নেই। যেমন এই XeF2-র শেপ হচ্ছে লিনিয়ার, ওকে। তারপর XeF4-এর শেপ হচ্ছে প্ল্যানার স্কোয়ার, এরকম চারপাশে চারটা থাকে। বাট শেপ রিলেটেড জিনিসপত্র এগুলা তোমাদের এক্সামেও এখন নাই, তো এগুলো আমরা পরে দেখবো এরপরে। আবার 6টা থাকলে তখন এটা দেখতে এরকম। আচ্ছা, সো গ্রুপ 18 জাস্ট এইটুকুই। গ্রুপ 18-এর কিচ্ছু নাই, জাস্ট সিম্পলি ফ্লোরিনের সাথে 3 ধরনের কম্পাউন্ড হয়, এইগুলাই। ওকে, আরেক ধরনের গ্রুপ 18 রিয়াকশন আছে, বাট ওইটা একটু অ্যাডভান্স টপিক, অ্যাডমিশন টেস্টের সময় শিখবা। যে এই গ্রুপ 18-এ যারা আছে তারা হচ্ছে ক্ল্যাথ্রেট নামক এক ধরনের কম্পাউন্ড ফর্ম করতে পারে, ক্ল্যাথ্রেট। বাট ওইটা এখন দরকার নেই, ক্ল্যাথ্রেটের আইডিয়াটা পরে, এটা আপাতত দরকার নেই। সো গ্রুপ 18 পর্যন্ত আমাদের শেষ। আমরা হচ্ছে নেক্সট দিন ডি অরবিটালটা দেখব। ডি অরবিটালটা অনেক বেশি ভার্সাটাইল, অনেক কিছু আছে এখানে। আমরা হাইব্রিডাইজেশন শিখব, আর হচ্ছে আমরা এখানে অরবিটাল ওভারল্যাপিং আর শেপ রিলেটেডও কিছু আইডিয়া পাবো। সো ডি অরবিটালটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যতগুলা পড়লাম, এস ব্লক, তারপর হচ্ছে বি ব্লক এলিমেন্ট, সো এরপর আমরা যখন এই ডি অরবিটালের ডি ব্লক এলিমেন্টগুলো পড়বো সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে, পরীক্ষায় ওইটাই সবচেয়ে বেশি আসে। ওকে, আর এগুলো হচ্ছে এমসিকিউতে আসে মেনলি। আচ্ছা, সো ডি অরবিটালের জন্য আজকে আমরা একটু স্টার্ট করে দিই, দেন আমরা পরের ক্লাসে ওইখান থেকে কন্টিনিউ করব। সো ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস হচ্ছে সিম্পলি যাদের লাস্ট ইলেকট্রনটা হচ্ছে ডি অরবিটালে এন্টার করে তারাই হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। ওকে, ডেফিনেশনটা আর লিখতে হবে না, বাট ইউজুয়ালি এরা কোন গ্রুপ থেকে কোন গ্রুপের মধ্যে থাকে? এরা হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12-এর মধ্যে থাকে। ওকে, অ্যান্ড ওরা মোস্টলি হচ্ছে মেটাল, মানে সবাই মেটাল, এমন কেউ নাই এখানে নন মেটাল। গ্রুপ 3 থেকে 12 সবাই হচ্ছে মেটাল। আর আমরা যদি ডি ব্লক এলিমেন্টের একটা এক্সাম্পল দেখাই, সাপোজ আয়রন 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। সো এইখানে দেখো লাস্টের ইলেকট্রনটা যেহেতু ডি অরবিটালে এন্টার করছে, দ্যাটস ওয়াই এটা একটা ডি ব্লক এলিমেন্ট। অ্যান্ড এটা কোন গ্রুপ? এটা হচ্ছে আমরা কি করি, এইখানে এই যে ডি আর এস এর যে সামেশনটা আছে সেটাকেই আমরা ওর গ্রুপ নাম্বার বলি, দ্যাট ইজ ও হচ্ছে গ্রুপ 8। ওকে, সো আয়রন হচ্ছে গ্রুপ 8। আচ্ছা, এবার আসা যাক যে এই ডি ব্লক এলিমেন্টগুলার কিছু কমন প্রপার্টি হচ্ছে যে ওরা সবাই মেটাল। আর ওদের মধ্যে মানে ডি ব্লক এলিমেন্টগুলো সবাই ইম্পর্টেন্ট, ওদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানজিশন এলিমেন্টগুলো। ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন বলতে পারবা কি ছিল? ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর ধাতু, এটার ডেফিনেশনটা কি ছিল? এটা একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম, এই চ্যাপ্টার যেদিন ফার্স্ট দেখাই, যে ট্রানজিশন এলিমেন্ট কারা। এটা তো 9-10-এও ছিল, কেউ পারবে না এটা? না না না, এটা ট্রানজিশন এলিমেন্টের
ডেফিনেশন না। ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন হচ্ছে যাদের একটা স্টেবল ক্যাটায়ন থাকবে, অ্যাটলিস্ট একটা থাকবে, অ্যান্ড সেই স্টেবল ক্যাটায়নটার ডি অরবিটাল পার্শিয়ালি ফিল্ড থাকবে। ডি অরবিটালটা পার্শিয়ালি ফিল্ড। দ্যাট ইজ ডি অরবিটালে আমরা জানি 10টা ইলেকট্রন ধরে, বাট এখানে হচ্ছে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। এটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন, অ্যাকচুয়াল ডেফিনেশন। অ্যান্ড এই ট্রানজিশন এলিমেন্টগুলা খুবই স্পেশাল। ট্রানজিশন এলিমেন্টগুলো হচ্ছে অনেক ধরনের প্রপার্টি শো করে, যেটা নিয়ে আমাদের মেইন ডিসকাশন। ট্রানজিশন এলিমেন্টরা হচ্ছে কালার শো করতে পারে, মানে ওরা যখন কম্পাউন্ড ফর্ম করে ওই কম্পাউন্ডগুলো হচ্ছে কালারফুল হয়। ওকে, এটা রিজনও আমরা পড়ব কেন কালারটা ফর্ম হয়। দেন ট্রানজিশন এলিমেন্টগুলো ম্যাগনেটিক প্রপার্টি শো করতে পারে, মানে ওরা ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড বা রিপেলড হইতে পারে, অথবা অনেক সময় নিউট্রালও থাকতে পারে। ওকে, সো ওরা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি শো করে। এখানে আমরা 3টা টার্ম শিখবো, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। ওকে, এই টপিকগুলো খুবই ইন্টারেস্টিং। আর এই কালার শো এর ব্যাপারটাও, ওকে, কালার শোতেও আমরা অ্যাকচুয়ালি সবগুলো প্রপার্টি একটা কারণেই হয়, যে ওর হচ্ছে ডি অরবিটালটা তোমার আনফিল্ড অবস্থায়, মানে পার্শিয়ালি ফিল্ড অবস্থায় থাকে, ওইটার জন্য অ্যাকচুয়ালি এই প্রপার্টিগুলো ও শো করতে পারে। আচ্ছা, ট্রানজিশন এলিমেন্টের এর পাশাপাশি আরও একটা প্রপার্টি আছে যে ওদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি থাকে। দ্যাট ইজ ওদের এক এক ধরনের কম্পাউন্ডে ওদের ভ্যালেন্সিগুলো ডিফারেন্ট। আজকে আমরা জাস্ট শর্টলি এগুলো লিখে রাখতেছি, নেক্সট দিন আমরা এটা ডিটেলসে দেখব। সেটা হচ্ছে ভ্যালেন্সি ইজ ভ্যারিয়েবল। যেমন একটু তুমি যদি কমন কয়েকটা কম্পাউন্ড একটু মনে করে দেখো, একটা হচ্ছে FeCl3, আরেকটা হচ্ছে FeSO4, তারপর হচ্ছে Fe2SO4 3। দেখো আয়রনের এইখানে অক্সিডেশন নাম্বার বা ভ্যালেন্সি যাই বলো না কেন, অক্সিডেশন নাম্বার হচ্ছে +3 আর ভ্যালেন্সি হচ্ছে 3। এইখানে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2 আর ভ্যালেন্সি হচ্ছে 2। এইখানে আবার +3, এটা হচ্ছে 2। সো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কোন কম্পাউন্ড ফর্ম করতেছে সেটার উপর। সো ওর ভ্যালেন্সিগুলাও বা অক্সিডেশন নাম্বারগুলোও ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, আর এর পাশাপাশি ওর হচ্ছে কিছু ফিজিক্যাল প্রপার্টি আছে, যে ওদের এই যে ডি ব্লক আচ্ছা এখানে আমরা তো ট্রানজিশন নিয়ে বলতেছিলাম, এবার আসি ডি ব্লকের কমন প্রপার্টিগুলো। আবার যে ডি ব্লকের সবাই হচ্ছে মেটাল, সো মেটাল যেহেতু ওদের মেল্টিং পয়েন্ট অনেক হাই, এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর ওদের বয়েলিং পয়েন্টও অনেক হাই। মানে একটা মেটালকে গলানো এবং তাকে আবার হিট দিয়ে ভেপারাইজ করা, হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার অ্যান্ড হিট এখানে দরকার হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ শিমুল বলো। না ভাই, এটা যে আগেরটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেন ডি ব্লক এলিমেন্ট যারা, আমরা এই প্রত্যেকটা প্রপার্টি পরে আবার ডিটেলসে দেখব, এখন জাস্ট একটু সামারিটা বলতেছি। আর এর পাশাপাশি হচ্ছে ডি ব্লক এলিমেন্টরা ক্যাটালিস্ট হিসেবে খুব ভালো কাজ করে। যেমন একটু আগে দেখো একটা রিয়াকশন লিখছিলাম, ওইখানে কি ছিল, নিকেল ছিল না? সিমিলারলি তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা দেখবা প্রচুর ক্যাটালিস্ট আছে, ম্যাক্সিমামই হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। সো এই ডি ব্লক এলিমেন্টসরা ক্যাটালিস্ট হিসেবে খুব ভালো কাজ করে। ওকে, যেমন ভ্যানাডিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ এটসেট্রা। ওকে, আর ওরা হচ্ছে আরেকটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি আছে, সেটা হচ্ছে ওরা কমপ্লেক্স আয়ন ফর্ম করতে পারে। এই কমপ্লেক্স আয়ন টার্মটা তোমাদের জন্য নিউ। ওকে, বাংলায় এটাকে বলে জটিল আয়ন, জটিল আয়ন। অ্যান্ড কমপ্লেক্স আয়ন যেহেতু ফর্ম করতে পারে, অবভিয়াসলি ওরা কমপ্লেক্স কম্পাউন্ডও ফর্ম করতে পারে। কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটাই এই পুরো চ্যাপ্টারের মধ্যে বলা যায় সবচেয়ে ইন্টারেস্টিং টপিকগুলোর মধ্যে একটা। আর ডি ব্লকের মধ্যেও মেইনলি এইটা থেকেই সবসময় কোশ্চেন আসে, কমপ্লেক্স আয়ন। ওকে,
যেমন একটা কমপ্লেক্স কম্পাউন্ডের এক্সাম্পল যদি দিই, K2FeCN6, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, এটা হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। ওকে, আর আমরা আরও শিখব এই কমপ্লেক্স কম্পাউন্ডগুলো কীভাবে ফর্ম করা যায়, তাদের শেপ কীভাবে আঁকা যায়, তারপর তাদের কোঅর্ডিনেশন নাম্বার বলতে একটা জিনিস আছে, সেইটা কীভাবে বের করে। এগুলো এমসিকিউতেও আসে আর সিকিউতেও আসে। তারপর হচ্ছে তাদের নেম, ইভেন এই নেমটাও সিকিউতে আসে। যেমন আমি এইটার নাম বলছি পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, এটা কীভাবে বললাম, সো এই নেমিংটাও আমরা এখানে শিখব। ওকে, তারপর আরও আছে এরকম, যেমন FeOH4NH3, এটা একটা কমপ্লেক্স আয়ন। ওকে, এই কমপ্লেক্স আয়নটা হচ্ছে তোমার -1। ওকে, সো আমরা দেখবো যে এই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করা যায়। তোমার পরীক্ষায় ডি ব্লক থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই এইখান থেকেই আসবে। ওকে, আচ্ছা, সো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা তাহলে নেক্সট ক্লাস নেব হচ্ছে 24 তারিখ, দ্যাট ইজ পরশু দিন। আজকে হচ্ছে 22 তারিখ, সো পরশু দিন আমরা এই জিনিসটা পড়বো, ডি ব্লক এলিমেন্টের কমপ্লেক্স আয়ন আর কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম। মানে আমরা সব কিছুই ট্রাই করব ওই একদিনে ডি ব্লকটা শেষ করার। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।